নির্বাচনে ফল যাই হোক বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রাত পোহালে ভোট উৎসবের অপেক্ষা। অবাধ নিরপেক্ষ আয়োজনের প্রত্যাশা দেশবাসী। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডে 14 বছর আজ। দীর্ঘদিনও খুনিরা শনাক্ত না হওয়ায় পরিবারের ক্ষোভ। এবং গোপালগঞ্জের হাসপাতালে মিলছে না জলাতঙ্ক প্রতিরোধের টিকা। চরম আতঙ্কের রোগী ও স্বজনরা। সংকটের সমাধান নেই কর্তৃপক্ষের কাছে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ভয়কে পেছনে ফেলে 12ই ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক যাত্রার ঐতিহাসিক মাইলফলক। ভোটের প্রচার পর্ব শান্তিপূর্ণ হওয়ায় রাজনৈতিক দলগুলোর প্রশংসা করে নির্বাচনী ফলাফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। কিশোর কিশোরী, তরুণ তরুণী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন আর গণভোট সম্ভব হতো না। 12 ফেব্রুয়ারি জাতির জন্য বহু আকাঙ্ক্ষার দিন। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভয়কে পেছনে ফেলে সাহস সঞ্চয় করে দেশবাসীকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে। প্রচারণায় রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দিতে হবে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে। নির্বাচন কেন্দ্রিক যে কোনো গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। অবাধ সুষ্ঠু নির্বাচনে সরকার সার্বিক প্রস্তুতি শেষ করেছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীর জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, তাদের স্বামী স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্বামী স্ত্রীর 30 জুন 2024 ও 30 জুন 2025 তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। নির্বাচনী প্রচারণা শেষে দেশে এখন ভোট উৎসবের অপেক্ষা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। আজ কেন্দ্রে পৌঁছে যাবে সব সরঞ্জাম। শেষ মুহূর্তে নিরাপত্তার সার্বিক প্রস্তুতি সেরে নিচ্ছেন সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে সুরাইয়া মুন্নির রিপোর্ট।
ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। একেবারে ক্ষণ গণনার দূরত্বে দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে ভোট। এ উপলক্ষে 299টি সংসদীয় আসনে সার্বিক প্রস্তুতি শেষ করেছে কমিশন। বুধবার সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় নির্বাচনী মালামাল সংগ্রহ করবেন। বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। ভোট কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান ভোটাররা। গন্ডগোল করার কারোর প্রবণতা থাকে, ইচ্ছা থাকে, এটা ঠেকানো মুশকিল। সুষ্ঠুভাবে ভোট হইলে যে যাক, আমার কথা হলো দল বিদল নাই, একজন তো যাইব। আমরা আশা করি ভালোই হবে, আর ভালো হলে তো আমাদের ভালো, সবার ভালো। আইনের মাধ্যমে সমাধান হবে না, সবাই যার যার দায়িত্ব থেকে সচেতন থাকতে হবে। সব রকমের প্রস্তুতি নিয়ে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় নির্বাচন সংশ্লিষ্টরা। আমাদের এই স্কুলের নিরাপত্তা জোরদার হয়েছে, সরকারি এবং সরকারিভাবে অনেক নিরাপত্তা আছে, এবং আমাদের এই এলাকার মানুষও সবাই নিরাপদে যাতে ভোট দিতে পারে সেই এটাই আমরা নিশ্চিত করছি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা 24,779টি, আর মোট ভোটার 12,77,11,793 জন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অপেক্ষায় সারা দেশের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎসবের আমেজ। সকাল 10টায় প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট সহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হবে। এ নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। সহকারী প্রিজাইডিং অফিসার সহ অন্যান্যদের কাছে আজকে ব্যালট সহ নির্বাচনের যাবতীয় সরঞ্জাম পৌঁছাবে। এই মুহূর্তে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, আমি এখন আছি ময়মনসিংহের যে জিমনেশিয়াম, সেই জিমনেশিয়াম থেকে কিছুক্ষণ পর কিন্তু এখানে যে সদরের যে ভোটের যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি কিন্তু সরবরাহ করা হবে। তো ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলায় নিয়োজিত এবং ভোট কেন্দ্রে নিয়োজিত যারা আছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। তো ফারজানা, আপনি জানেন যে আগামী কাল কিন্তু সেই কাঙ্ক্ষিত উৎসবের ভোট, সেই উৎসবের ভোটকে ঘিরে কিন্তু সারা দেশের ন্যায় ময়মনসিংহেও কিন্তু সাজ রব বিরাজ করছে, এবং সাধারণ ভোটারদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে গতকালকে কিন্তু যে মানুষের যে স্রোত, ভোটারদের যে স্রোত, সেটি কিন্তু তার এলাকা আর মাঝে একটি স্রোতের বন্যা যদি বলি, সেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং ভোটাররা কিন্তু এই উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। আমরা কিন্তু বিভিন্ন ট্রেন এবং বাসের যে যাত্রীদের আগমনের যে ভিড়, সেটিও কিন্তু লক্ষ্য করেছি। তো আজকে সারাদিনেই কিন্তু যে পূর্ব প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে, সেটা কিন্তু সুন্দরভাবে ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু প্রশাসন সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন, এবং এই যে সাধারণ মানুষের যে ভোটের যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু আগামীকালকে প্রতিফলিত হবে। তো আমরা কিন্তু বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই ভোটকে ঘিরে কিন্তু তারা কিন্তু অনেকটাই আগ্রহ প্রকাশ করছেন। তো আমি একজন ভোটারের সাথে কথা বলবো যে আগামীকালকে তো ভোট, আসলে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা? আসসালামু আলাইকুম। আমরা গত 15 বছর ধরে ভোট দিতে পারি নাই, তাতে আমাদের খুব আনন্দ ভোগ করতেছি, খুব আনন্দ উৎসব লাগতেছে আমাদের। আমরা অনেক ভালো লাগতেছে, অনেক ভোট দেওয়ার জন্য অনেক আনন্দ ভোগ করতেছি। আমরা এখন ভোট দিতে পারে মনে করেন যে আমরা অনেক খুশি, আনন্দ ভোগ করতেছি। আর আমি এখন গত 15 বছর ধরে কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই। এবার আমি নিয়োগ করেছি যে আমি জামাতে ইসলাম ইমরুল ভাইকে আমি কি ভোট দিব, বুঝছেন? তো শুনছিলেন
যে ভোটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য কিন্তু নির্বাচন কমিশন এবং এই পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা লক্ষ্য করতে পেরেছি। এবং তারা যেটি বলছেন যে আগামীকালকের যে ভোট, সেই ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য যা যা করা দরকার তাই কিন্তু নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে করা হবে। তবে একটি বিষয় তারা যেটি বলছেন যে যদি কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে এবং ভোটকে নির্বিঘ্ন করতে বাধা প্রদান করে এবং ভোটের কেন্দ্রকে দখল নেওয়ার চেষ্টা করে, তাহলে তাদেরকে কিন্তু কঠোর হস্তে দমন করা হবে, এমনটাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। আমরা দেখেছি যে গত দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে রুবায়েত বাপ্পি। এই মুহূর্তে আমরা যাব কুষ্টিয়ায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলন খন্দকার। মিলন, কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ফারজানা, আপনি যেমনটা বলছিলেন, দীর্ঘ কয়েক বছর পর আগামীকাল সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন কিন্তু মাঠে যে ভোটাররা। আমি আপনাকে একটু বলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া 4টি আসনেই আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে রাখতে প্রশাসনের পদক্ষেপ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। কিন্তু আমি আপনাকে যদি একটু জানাই, এবার কুষ্টিয়া 4টি আসনে প্রার্থী রয়েছে মোট 25 জন, আর জেলায় ভোট কেন্দ্র রয়েছে 599টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 125টি। এবার জেলায় নারী পুরুষ সহ মোট ভোটার রয়েছে 17,47,521 জন, এমনটাই বলছেন জেলার রিটার্নিং কর্মকর্তারা। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, ভোটারদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রেই কিন্তু নেওয়া হয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে, এবং প্রতিটি প্রশাসনের বডি ওয়ান ক্যামেরা থাকবে, এমনটাই জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তো আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, আসলে আমি যেখানে আছি কুষ্টিয়া এখন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আছি। ভোটের যে সরঞ্জাম, এই সরঞ্জাম কিন্তু কয়েকদিন আগেই কিন্তু বিভিন্ন কেন্দ্র চলে গিয়েছে। আজকে সকাল 10টার সময় কিন্তু আবার নতুন করে বিভিন্ন উপজেলায় কিন্তু ভোটের সরঞ্জাম নেওয়া হবে। সেই ভোটের সরঞ্জাম নেওয়ার জন্য কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসছে, এবং বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু এই ভোটের সরঞ্জাম নেওয়ার জন্য আসছে। আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখি যে কুষ্টিয়া এখানে যে 2 জন হেভিওয়েট প্রার্থী আছে, জামাতের দাঁড়িপাল্লার যে প্রার্থী আছে মোহাম্মদ মুফতি আমির হামজা, এবং বিএনপি থেকে যিনি ভোটে দাঁড়িয়েছেন ধানের শীষ নিয়ে জাকির হোসেন সরকার। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে ভোটের মাঠের সর্বশেষ সংবাদ। ফারজানা। মিলন, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান তিনি। ইভান ইজাবস বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। Of course, there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now is that the state authorities have the situation under control. শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই বলে ফের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনে সারা দেশে 3 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পূর্বের ন্যায় কোনো রাজনৈতিক দলের পক্ষপাত হয়ে পুলিশ বাহিনী কাজ করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম।
নির্বাচনী প্রচারণার যুদ্ধ শেষ। এখন অপেক্ষা 12ই ফেব্রুয়ারির ভোট গ্রহণের জন্য। সেখানে নিরাপত্তার দায়িত্বে মাঠে থাকছে পুলিশের 1,87,603 জন সদস্য। নির্বাচনকে ঘিরে বিস্তৃত নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে বাহিনীর পক্ষ থেকে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম জানান, ভোটের আগে পরে দেশ জুড়ে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে কাজ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। একটা ঐতিহাসিক সর্বকালের সবচাইতে নিরাপদ ইলেকশন করতে চাই। আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা পিপল পুলিশ ফোর্স হয়। এদিকে ফরিদপুরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। শুধু আমাদের প্রশাসন না, আপনাদের সবার সহযোগিতা। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাহিনী নিয়োগ করা হয়েছে। একটি দল ভোটের জন্য ধর্মকে অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, ওই দলের মধ্যে জাল ভোটের প্রস্তুতি দেখা যাচ্ছে, যা রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ। একটি নির্দিষ্ট দলে ক্রমাগত অপপ্রচার সহিংস রাজনীতির ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন মাহদি আমিন। এদিকে ঠাকুরগাঁয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নিরঙ্কুশ জয়ের বিষয়ে আশা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদি আমিন। বলেন, বিএনপি চেয়ারম্যানের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিবেচনায় জনসমর্থনের দিক দিয়ে তার দল সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন, বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও জরিপের ফলাফল, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভায় স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতা সবকিছু মিলিয়ে এটি আজ স্পষ্ট যে জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যদিও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক নানা অপকৌশলের অভিযোগ তুলে মাহদি আমিন বলেন, ওই দলটি জাল ভোটের প্রস্তুতির পাশাপাশি ভোট কেনার চেষ্টা করছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। ভোট ইঞ্জিনিয়ারিং এর অপচেষ্টাকে রাজনৈতিক দেউলিয়াত্ব বলে উল্লেখ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন, দেশব্যাপী দলটি কি করছে। নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন, একাধারে জনবিচ্ছিন্নতা, আমরা এই ধরনের প্রতিটি ঘটনায় অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য বলেও মনে করেন মাহদি আমিন। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এদিকে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই। সরকারি কর্মচারী, কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সেই দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ আর উৎকণ্ঠা রয়েছে ভারত। নতুন সরকার ক্ষমতায় এলে ঢাকার আওয়ামী লীগে অভ্যস্ত হয়ে যাওয়া দিল্লির জন্য তা হবে নতুন এক বাস্তবতা। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার পাওয়া এবং জামায়াতের সরকার গঠন অথবা সরকারে অন্তর্ভুক্ত হবে কিনা সেদিকে সতর্ক নজর রাখছে ভারত। তবে সম্পর্ক স্থিতিশীল ও স্বাভাবিক রাখা দু দেশের জন্যই মঙ্গলজনক বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। উষা ফেরদৌসের রিপোর্ট।
দেশের রাজনীতিতে সংঘাত সহিংসতার সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধর্ণা ও দূতাবাসগুলোর ধারস্থ হওয়ার নজির বেশ পুরনো। এতে অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। নির্বাচন দেশের মাটিতে হলেও মাঠে সরব উপস্থিতি দিল্লি, ওয়াশিংটন, ইসলামাবাদের। দেশ আরেকটি রাজনৈতিক সন্ধিক্ষণে, তাই অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দারিদ্র্য আর নতুন কাজের সুযোগ তৈরি না হওয়ার সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে চলা, সবার সাহায্য নেওয়া, যাতে সবার সাথে ভালো সম্পর্ক বজায় থাকে সেই চেষ্টা করা। সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা, এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের অবশ্যই পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে, দেশের উন্নয়নের চাকা লাভবান হবে। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমি কার সাথে কিভাবে সম্পর্ক বিল্ড আপ করছি। বিনিয়োগ থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক হবে আন্তর্জাতিকভাবে বা দেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশে এর আগের 3টি নির্বাচনে ভারতীয় আধিপত্যের অভিযোগ উঠেছিল। এবার সেই অবস্থা নেই। বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার একটা একদম চারিদিক থেকে ইন্ডিয়া ঘেরা একটা দেশ, আমাদের অর্থনীতি, রাজনীতি পুরোপুরিভাবে ইন্ডিয়ার একটা ব্যাপক প্রভাব আমরা বিগত সময়ে দেখেছি। তো এখন ইন্ডিয়ার সবচেয়ে বড়, তারা এটাও মনে করে যে বাংলাদেশ থেকে তাদের একটা সিকিউরিটি থ্রেট তৈরি হতে পারে, বিশেষ করে চিকেন নেক ইস্যুতে। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার একটা বড় কনসার্ন আছে যে এখানে যে সরকারি আসলে কিন্তু সেটা যাতে তাদের সাথে একটা শান্তিপূর্ণ সরকার বা তাদের একটা হোল্ড থাকে এই সরকারের উপর। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে। এর পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। ইন্ডিয়া চেষ্টা করবে যে অবশ্যই তাদের সাথে আঘাত হয়েছে বা তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, এই ধরনের কোনো সরকারকে ক্ষমতায় দেখতে বা এই ধরনের কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে। ইন্ডিয়ার বড় ইন্টারেস্ট হচ্ছে তাদের যাতে যে চিকেন নেক যে রাজ্যগুলোতে রয়েছে সেখানে যাতে অস্থিতিশীলতা তৈরি না হয়। বিএনপির ব্যাপারে দিল্লির মনোভাবও বর্তমানে বদলেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বৈশ্বিক দুর্নীতি ধারণা সূচকে আরও এক ধাপ পেছালো বাংলাদেশ। এতে বাংলাদেশের অবস্থান 13তম, যা গেল বছর ছিল 14তে। সূচকে বাংলাদেশের সঙ্গী আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সুফল মিললেও সংস্কারের অভাবে হাতছাড়া হয়েছে বড় সুযোগ। মনিরুল ইসলামের প্রতিবেদন। দুর্নীতির রাহুগ্রাস থেকে বের হতে পারছে না বাংলাদেশ, এই ধারণাটি আবারও পাকাপোক্ত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক। স্কেল 100 এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র 24, যেখানে বৈশ্বিক গড় স্কোর 42। টিআইবি বলছে এবার কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। 89 স্কোর নিয়ে সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক। আর যৌথভাবে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া। নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়েও অনেক পিছিয়ে বাংলাদেশ। এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বাজে অবস্থান এখন ঢাকার। যে সমস্ত দেশগুলো গড় স্কোর যে 42, তার তুলনায় কম যে স্কোর পেয়েছে, সেই সমস্ত দেশগুলোকে বিশ্বের 80% মানুষের বসবাস, আমরা তার অন্তর্ভুক্ত এবং আমরা তাদের মতো ভেরি সিরিয়াস করাপশন প্রবলেম দ্বারা জর্জরিত। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মাঠ পর্যায়ের দুর্নীতি আর রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার দুর্বলতায় সূচকের উন্নয়ন ঘটছে না। রাষ্ট্র সংস্কার করে ফেলবে, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে, এই প্রত্যাশা কিন্তু ছিল না, কিন্তু ছিল যে ফাউন্ডেশন তৈরি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে। সেখানে অন্তর্বর্তী সরকার অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। পিছনে অন্যতম কারণটা কিন্তু শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের বিষয় না, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে পুরনো সংস্কৃতিতে ফিরে আসা। কেবল রাজনৈতিক পট পরিবর্তনই যথেষ্ট নয়, বরং প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত না করলে দুর্নীতির এই দুষ্ট চক্র থেকে মুক্তি মিলবে না বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বাড়ছে এবং এমন কান্ট্রিগুলোতে যেখানে হু ক্লেম টু বি ডেমোক্রেসিস। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরিন রুনি হত্যাকাণ্ডে 14 বছর আজ। 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসভবনে তাদের হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও আলোচিত এই জোড়া খুনের মোটিভ কিংবা প্রকৃত খুনিদের শনাক্ত করা সম্ভব হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত 124 বার পেছানো হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত এই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময় হবে এমন আশায় বুক বেঁধেছিলেন নিহতদের স্বজনরা। তবে সরকারের সময়ও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 11 বার পেছানো হয়েছে। দীর্ঘদিনে হত্যা রহস্য উদ্ঘাটিত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাগর রুনির পরিবার। গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে অ্যান্টি ভ্যাকসিন সরবরাহ। কুকুর বেড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়ে মিলছে না প্রতিষেধক। সতর্ক থাকার পরামর্শ দেওয়া ছাড়া এখন এমন সংকটের সমাধান কি তা জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। জলাতঙ্ক থেকে বাঁচার একমাত্র উপায় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন হলেও গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে এর সরবরাহ। তাতে উৎকণ্ঠা আর আতঙ্কে জেলাবাসী। হাসপাতালে সরবরাহ না থাকায় বাধ্য হয়ে রোগীরা ছুটছেন ফার্মেসিতে। কোথাও ভ্যাকসিন মিললেও কিনতে হচ্ছে চড়া দামে। হাসপাতালে আসছে ভ্যাকসিন তো সাপ্লাই নাই। আমি মেডিকেলেও গেছি, মেডিকেলে বলছে এই জায়গা হয় না, 250 বেডে যান। 250 বেডে আসছে, তার আপনার সাপ্লাই নাই। ভ্যাকসিন তো এই জায়গা নাই, আমরা বাইরে থেকে কিনে আনছিলাম, কিনে আইনে আজকে যে নিলাম। আমরা তো গরিব দুঃখী, আমাকে কেন ফ্রি দেবে না তাই বলেন। ভ্যাকসিন আমাদের সাপ্লাই নেই বেশ কিছুদিন ধরে, কিন্তু রোগীরা সবাই বাইরে থেকে কিনে এনেছে, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি কেনার পরে। সংকটের কারণ জানতে না পারলেও সতর্ক থাকার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। আর ভ্যাকসিনের দাম বেশি নেওয়া হলে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন। আগে যেখানে আমরা প্রতি সাপ্লাইয়ে 600-700 করে পাতাম, সেখানে আমরা এখন 200-300 পাই। সেটাও আমাদের এই মুহূর্তে সেটাও সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আমাদের বলছে লাস্ট যখন যোগাযোগ করছি তখন বলছে আমাদের এই মাসের শেষের দিকে আবার যোগাযোগ করতে। যারা যারা থাকবে এবং প্রশাসন সবাইকে নিয়ে আমরা আদর পরিচালনা করবো এবং কোথাও যেন দাম বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেব। সরবরাহ থাকাকালীন সময়ে জেলা সদর হাসপাতাল সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে অন্তত 6000 আক্রান্তকে দেয়া হতো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিশ্ব ভালোবাসা দিবসের 2 দিন আগে এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুল বিক্রি নিয়ে দুশ্চিন্তায় মানিকগঞ্জের চাষিরা। যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ফুলের বাজারে সময় মতো ফুল সংগ্রহ ও সরবরাহ নিয়ে বাড়ছে শঙ্কা, আছে দাম বাড়ার আতঙ্ক। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। বসন্ত আর ভালোবাসার দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে মানিকগঞ্জের ফুলের বাজারগুলো। গোলাপ, রজনীগন্ধা আর গাঁদার সুবাসে মুখরিত থাকে চারপাশ। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভালোবাসা দিবসের আগে যান চলাচল বন্ধ থাকায় ফুল বিক্রি নিয়ে চরম দুশ্চিন্তায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। নির্বাচন উপলক্ষেও ফুলের চাহিদা বেশি থাকবে, কিন্তু 24 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় বাজারে ফুল সংকটের প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর বিশেষ বিবেচনায় ফুল সরবরাহকারী যানগুলো চলাচলের অনুমতির দাবিও করেন অনেক ব্যবসায়ী। উৎসবমুখর নির্বাচন হওয়ার পরে যারাই বিজয়ী হইব তারা সবাই সেলিব্রেট করার চিন্তা ভাবনা করব, তো সেই ক্ষেত্রে তো ফুলের চাপ পড়বই পাইকারি বাজারেও, পাশাপাশি আমরা খুচরা বিক্রেতা আমাদের এখানে ওই প্রভাবটা পড়বে। 12 তারিখে আমরা ফুলগুলো আইনা স্টক করতাম, 13 তারিখ বসন্ত উৎসব, 14 তারিখ ভ্যালেন্টাইন ডে। এই দিকে আমাদের একটু প্রবলেম হবে। দুইটা যদি একসাথে হয় অনেক ফুলের সংকট থাকবে, গাড়ি ঘোড়ার কারণে একটু আমাদের সমস্যা হতে পারে আর কি। গাড়ি ঘোড়া যদি চালু থাকে তেমন একটা সমস্যা হবে না, তবে দুই বেচাকেন থাকলে এমনি ফুলের দাম এমনি অনেক বেড়ে যাবে। এই নির্বাচনে দেখা যাচ্ছে যে দলই বিজয় হোক না কেন প্রচুর একটা ফুলের আমেজ থাকবে তাদের সংসদীয় এমপিদের জন্য। আর সাধারণ ক্রেতারা বলছে 14 ফেব্রুয়ারি আসার আগেই বাজারে ফুলের দাম চড়া। ভোটের জন্য তো যদি জয়যুক্ত হয় তবে অবশ্যই ফুলের মালা দিয়ে তাদের বরণ করা হয়, তো সেই ক্ষেত্রে ফুলের দাম মনে হয় যে একটু বাড়বে। আগে তো 5 টাকা 10 টাকা দিয়ে এই গোলাপ পাওয়া যায়, আর এখন 30 টাকা 50 টাকা। 12 তারিখ নির্বাচন, তারপরে 14 ফেব্রুয়ারি, এখনই কিন্তু ফুলের দাম অনেক বেশি, বলা চলে যে
যে ফুলটা 10 টাকা ছিল এখন কিন্তু সেটা 20 টাকা হয়ে গেছে। সবকিছু ছাপিয়ে ফুলের বাজার যেন ভালো থাকে আর ব্যবসায়ীদের লোকসান গুনতে না হয় সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ এবং নির্বাচন নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা রোধ ও ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে কক্সবাজার অঞ্চলে নিরাপত্তা জোরদারে মাঠে রয়েছে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন। নির্বাচন ও গণভোটের জন্য কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে জামালপুরে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁয় আনসার ভিডিবি সদস্যদের হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কিশোরগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পটুয়াখালীর 4টি সংসদীয় আসনের 513টি ভোট কেন্দ্রের 2536টি কক্ষে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি ও 11 দলীয় জোটের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বরগুনায় জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে যাওয়ার পথে বাধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলা জামায়াত। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় 8000 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। গত বছরের শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গাজায় সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করা প্রথম দেশ হল ইন্দোনেশিয়া। দেশটির সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজুস্তাক জানান, সেনাদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং তারা মূলত চিকিৎসা ও প্রকৌশলগত কাজে নিয়োজিত থাকবেন। সেনা মোতায়েনের সময় ও ভূমিকা চূড়ান্ত না হলেও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়াস্তোর সিদ্ধান্তে অনড়। সমালোচনার জবাবে তিনি বলেন, বৃহত্তম মুসলিম দেশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইন্দোনেশিয়ার দায়িত্ব, যা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সহায়তা হবে। খেলার খবর। ক্রিকেট। টি-20 বিশ্বকাপের দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান। আহমেদাবাদে ম্যাচ শুরু বেলা 11:30টায়। এর আগে আসরের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে আসরের দুর্দান্ত সূচনা করে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আফগানরা তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শুরু করে। দিনের আরেক ম্যাচে দুপুর 3:30টায় কলম্বোতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। তবে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করে। আরেক ম্যাচে মুম্বাইতে সন্ধ্যা 7:30টায় ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে জানাবো আজকে বুধবারের প্রথম আলো পত্রিকার শিরোনাম। উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন। প্রচার পর্যালোচনা নিয়ে তারা একটি শিরোনাম করেছে, প্রচারে নতুনত্বের সঙ্গে ফ্যামিলি ম্যান কৌশল তারেক রহমানের, দলকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা শফিকুরের। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করেছে, রাত শেষ হলে ভোটের উৎসব, ফলাফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। জাতির উদ্দেশ্যে গতকাল ভাষণে দিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, সে নিয়েও তারা একটি শিরোনাম করেছে। 42,000 কোটি টাকার কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের, কেনা হবে 14টি বোয়িং ও $15 বিলিয়ন জ্বালানি। এরপরে সমকাল তাদের শিরোনাম করেছে, বদলে যাওয়া পরিবেশে ভোট উৎসবের আশা,
রপ্তানির ক্ষতি এড়াতে নানা শর্তের বেড়াজালের দেশ, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে তারা করেছে। এবং তারা একটি শিরোনামে একটি সুন্দর একটি ছবি দিয়েছে লঞ্চ ঘাটে গতকালকে যে বাড়ি ফেরা মানুষের 4 দিনের ছুটি নিয়ে ভোটের ছুটিতে সে কর্মদিবস শেষে মানুষের ঘরে ফেরার সদরঘাট লঞ্চের একটি সুন্দর একটি চিত্র তারা দিয়েছে। আমরা চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে। সেখানে তারা বলেছেন, ঐতিহাসিক ভোটের লড়াই কাল, ভোটের উৎসব চাই, শান্তির দেশ চাই। এছাড়া তারা একটি শিরোনাম করেছে, 2 জন ছাড়া সব উপদেষ্টা কোটিপতি, সম্পদ বেড়েছে 19 জনের, কমেছে 3 জনের। এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। যুগান্তর বলেছে, রাত পোহালে সংসদ ও গণভোট, সেই মহেন্দ্র খান কাল। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের গতিপথ বদলানো নির্বাচন। টিআর প্রতিবেদন, বাংলাদেশে দুর্নীতি বেড়েছে আরও এক ধাপ। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম ছিল, ইউএস ট্যারিফ কাট কামস অ্যাট এ স্টিপ কস্ট, নেশন অ্যাট ফিভার পিচ ahead of historic election. Make the polls birthday of new Bangladesh, says Yunus in address to nation. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে ফল যাই হোক, বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, রাত পোহালে ভোট উৎসবের অপেক্ষা, অবাধ নিরপেক্ষ আয়োজনের প্রত্যাশা দেশবাসীর। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডে 14 বছর আজ, দীর্ঘদিনও খুনিরা শনাক্ত না হওয়ায় পরিবারের ক্ষোভ। এবং গোপালগঞ্জে হাসপাতালে মিলছে না জলাতঙ্ক প্রতিরোধের টিকা, চরম আতঙ্কের রোগী ও স্বজনরা, সংকটের সমাধান নেই কর্তৃপক্ষের কাছে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।